আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। এই পর্বে আমরা দেখাবো যে কিভাবে আমরা সেভ করা পাসওয়ার্ডগুলোকে আবার রিমুভ করে দেব। তো সেভ করা পাসওয়ার্ড যখন আমরা রিমুভ করতে চাই তখন আমাদেরকে অফিস বাটনে যেতে হবে। অফিস বাটনে যাওয়ার পরে সেভ এজ বাটনে ঢুকতে হবে। সেখান থেকে আমাদেরকে সেভ এজ বাটনে প্রেস করতে হবে। সেভ এজ বাটনে প্রেস করার পরে যে ইন্টারফেসটা আসবে সেখান থেকে আমাদের টুলস অপশনে যেতে হবে। টুলস অপশনে যাওয়ার পরে এখানে জেনারেল অপশন নামে যে অপশন আছে সেই অপশনে এখানে ঢুকতে হবে। ঢোকার পরে এখানে যে আমাদের যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। তো পাসওয়ার্ডটা মুছে দেওয়ার পরে এখান থেকে জাস্ট ওকে বাটন ক্লিক করে দেব। ওকে বাটন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবারও সেভে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের যে ফাইলে পাসওয়ার্ড দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা রিমুভ হয়ে যাবে। তো এবার আপনাদের দেখাবো যে কিভাবে একটা ফাইল আমরা সহজে প্রিন্ট করতে পারবো। তো প্রিন্ট করার জন্য আমরা আবারও অফিস অপশনে ঢুকতে হবে আমাদেরকে। অফিস অপশনে যাওয়ার পরে এখান থেকে প্রিন্টে যাওয়ার পরে এখান থেকে প্রিন্ট প্রিভিউ। তো প্রিভিউ করে আমরা আগে এটা দেখে নিতে পারি যে কিভাবে আমরা আমাদের কিরকম পেজটা প্রিন্ট হবে। তো প্রিন্ট প্রিভিউতে যখন ক্লিক করবো তখন এই ইন্টারফেসটা আসবে। তো এটা শর্টকাট করার জন্য কিবোর্ড থেকে যখন আমরা কন্ট্রোল চেপে ধরে F2 বাটন চেপে ধরবো তখনও কিন্তু আমাদের প্রিন্ট প্রিভিউ অপশনটা ওপেন হবে। আবার ক্লোজ করার জন্য আপনার এখানে যে দেখতে পাচ্ছেন ক্লোজ প্রিন্ট প্রিভিউ নামে অপশনটা আছে, এটাতে ক্লিক করলেই এটা ক্লোজ হয়ে যাবে। অথবা কিবোর্ড থেকে ESC স্কেপ নামে যে অপশনটা পাবেন স্কেপে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে। অথবা আপনি কন্ট্রোল চেপে ধরে আবারও F2 যদি চেপে ধরেন তাহলে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। তো এভাবে করে প্রিন্ট প্রিভিউ দেখতে পারবেন। তো প্রিন্ট করার জন্য প্রথমে আপনাকে অফিস অপশনে আবার ঢুকতে হবে। অফিস অপশনে ঢোকার পরে এখান থেকে প্রিন্ট অপশনে যেতে হবে। প্রিন্টার সিলেক্ট করবেন। প্রিন্টার সিলেক্ট করার পরে এখানে প্রথমে প্রিন্টার সিলেকশন করতে হবে। আপনি কোন প্রিন্টার আপনার সেট আপ করা আছে সেই প্রিন্টারটা এখান থেকে সেট আপ করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি কোন পেজটা প্রিন্ট করতে চাচ্ছেন, আপনার যদি একের অধিক পেজ থাকে সে পেজগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। যদি আপনি একটা গ্যাপ করে পেজ প্রিন্ট করেন, ধরুন একের পরে 2 নম্বর পেজ প্রিন্ট করার দরকার নেই, তাহলে 3 নম্বর পেজ প্রিন্ট করবেন। এভাবে করে কমা দিয়ে সবগুলো পেজ লিখে দিতে পারেন। লেখার পরে জাস্ট ওকে বাটন যখন প্রেস করবেন তখন কিন্তু পেজগুলো প্রিন্ট হতে থাকবে। ওকে, এবার আপনাদের দেখাচ্ছি কিভাবে একটা পেজ ল্যান্ডস্কেপে প্রিন্ট করতে হয়। ল্যান্ডস্কেপে প্রিন্ট করার জন্য অফিস বাটন থেকে গিয়ে আমরা যখন প্রিন্টে ঢুকবো, প্রিন্টে যাওয়ার পরে যখন কোনো প্রিন্টার সিলেকশন করব প্রিন্টারের প্রপার্টিসে যেতে হবে। তো প্রিন্টার প্রপার্টি সিলেকশন করার পরে আপনার এরকম অপশনটা আসবে। এরকম এখানে আরো বিভিন্ন অপশন আসতে পারে, সেখান থেকে আপনি খুঁজে বের করতে হবে ওরিয়েন্টেশন নামের অপশনটা। ওরিয়েন্টেশন থেকে আপনার পোর্টালের জায়গায় শুধুমাত্র ল্যান্ডস্কেপ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এটা ল্যান্ডস্কেপে প্রিন্ট হবে। আর যদি ল্যান্ডস্কেপে আপনার পেজটা থাকে আর যদি আপনি পোর্টালে প্রিন্ট করতে চান তাহলে পোর্টাল দিয়ে আপনি জাস্ট ওকে করে দিবেন, তাহলে কিন্তু আপনার পেজগুলো পোর্টালে প্রিন্ট হতে থাকবে। এটা সাধারণত ডিফল্ট ভাবে দেওয়া থাকে, অনেক সময় দিতে হয় না। তাহলে ওকে বন্ধুরা, আমরা এখন হোম পেজের ক্লিপবোর্ডের কাজগুলো সবগুলো দেখবো যে হোম পেজে কি কি কাজ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিস বাটন পাশে যে হোম টুলবার্সটা আছে, ওই টুলবার্সের ক্লিক করলে কিন্তু আপনি হোমের সবগুলো টুলবার্স এখানে দেখতে পারবেন। এই টুলবার্সগুলো দিয়ে কোনটা দিয়ে কি কাজ করে সেগুলো আপনাদেরকে প্রথমত দেখাবো। তো প্রথমেই ধরুন আমরা একটু শিখে নেই যে কিভাবে এখান থেকে কপি এবং কাট করে সেগুলো পেস্ট করতে হয়। তো আমরা যখন কোনো লেখা লিখবো সেগুলোকে আমরা কপি পেস্ট কিভাবে করব। তো কপি পেস্ট করার জন্য আমরা প্রথমেই যে লেখাটাকে কপি করব সেই লেখাটা এভাবে সিলেকশন করে নিতে হবে মাউস দিয়ে। তো মাউস দিয়ে সিলেকশন করার পরে সিলেকশনের উপরে রাইট ক্লিক করে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে কপি অথবা কাটে ক্লিক করবেন। যদি কপি করতে চান তাহলে কপিতে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে Ctrl+C বাটন প্রেস করবেন। সি বাটন প্রেস করার পরে এখানে আপনি যে জায়গায় পেস্ট করতে চান সেই জায়গায় মাউসের কার্সরটা রেখে কিবোর্ড মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট বাটনে ক্লিক করে দিতে হবে। অথবা কিবোর্ড থেকে আপনি যদি Ctrl+V বাটন প্রেস করেন তাহলে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। তাহলে এবার আমরা দেখবো যে কিভাবে আমাদের ফ্রন্ট চেঞ্জ করতে হয়। তো আমাদের ফ্রন্ট এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট নামে একটা অপশন আছে। তো এগুলো হচ্ছে আমাদের ফ্রন্ট। এখান থেকে আপনারা পাশে থাকা যে তীর মার্কটা আছে এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো ফ্রন্ট এখানে দেখতে পাবেন। সবগুলো ফ্রন্ট এখান থেকে ইউজ করতে পারবেন। তো ফ্রন্ট চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমরা যে লেখাটা ফ্রন্ট চেঞ্জ করতে চাই সেই লেখাটাকে আগে সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করে নেওয়ার পরে এখান থেকে ফ্রন্টে ঢুকতে হবে। ফ্রন্ট
এখানে 3 মার্কে ক্লিক যখন করবেন তখন এখান থেকে বিভিন্ন স্টাইলের ফন্টগুলো দেখতে পাবেন। আপনি যে স্টাইলের ফন্ট নিতে চান সেই স্টাইলের ফন্টে জাস্ট ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এটা ছিল ফন্ট স্টাইল চেঞ্জ করার সিস্টেম। আপনি যে লেখাটার ফন্ট চেঞ্জ করবেন জাস্ট সেই লেখাটাকে সিলেকশন করে তারপরে ফন্ট স্টাইলে ক্লিক করলে কিন্তু আপনার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। তারপর যদি আমরা ফন্ট সাইজ কিভাবে করব সেটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ফন্ট স্টাইলের পাশে কিন্তু যে সাইজটা আছে এটা হচ্ছে ফন্ট সাইজ। তো এখান থেকে আমরা যে লেখাটা ফন্ট সাইজ চেঞ্জ করবো সেই লেখাটা প্রথমে সিলেকশন করে তারপরে কিন্তু ফন্ট যে সাইজটা দিব সেই সাইজটা এখান থেকে সিলেকশন করে দিতে পারবো, অথবা আমরা ম্যানুয়ালি এখান থেকে কিন্তু সিলেকশন করে কিবোর্ড থেকে লিখে দিতে পারবো। লিখে দেওয়ার পরে এন্টার প্রেস করলে কিন্তু আমাদের দেখা যাবে যে ফন্টের সাইজটা রেডি হয়ে গেছে। তারপর আমরা দেখি যে একটা লেখাকে কিভাবে বোল্ড করা যায়। বোল্ড হচ্ছে স্বাভাবিকের তুলনায় একটু মোটা, তো আমরা যদি এই লেখাটাকে বোল্ড করার ট্রাই করি তাহলে এটাকে প্রথমে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে এখানে দেখতে পাচ্ছি যে বোল্ড নামে যে অপশনটা আছে, বোল্ডে ক্লিক করব, তাহলে কিন্তু লেখাটা স্বাভাবিকের চেয়ে একটু মোটা হয়ে যাবে। ওকে, তারপর যদি আমরা এটাকে ইটালিক করতে চাই, ইটালিক হচ্ছে স্বাভাবিকের চেয়ে একটু বাঁকা হবে। তো প্রথমে ফ্রন্টটাকে সিলেকশন অবস্থায় থাকার পরে প্রথমে ফ্রন্টটা সিলেকশন করে নিব, তারপরে এখান থেকে ইটালিকে ক্লিক করে দিব, তাহলে কিন্তু ফ্রন্টটা বাঁকা হয়ে যাবে। তারপরে যদি আন্ডারলাইন দেই তো আবারও এটাকে সিলেকশন করতে হবে। সিলেকশনের পরে এখান থেকে আন্ডারলাইনে সিলেকশন করলে এটা নিচে একটা দাগ হয়ে যাবে, তার মানে আন্ডারলাইন হয়ে যাবে। তো এগুলো যদি আমরা আবার উঠিয়ে দিতে চাই, মানে বোল্ড ইটালিক আন্ডারলাইন যেটাই উঠিয়ে দিতে চাই কেন সেটার উপরে আবার সিলেকশন করার পরে যদি আন্ডারলাইন উঠিয়ে দেওয়ার ট্রাই করি তাহলে আন্ডারলাইনের উপরে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আন্ডারলাইন উঠে যাবে। আবার যদি সেমভাবে বোল্ড ইটালিক একইভাবে উঠিয়ে দিতে পারি। তারপর আমরা লেখাকে কিভাবে স্ট্রাইক থ্রো করে একটানে কেটে দিতে পারি। তো একটানে কেটে দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে লেখাটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন স্ট্রাইক থ্রো নামে একটা অপশন আছে, যে ABC এটার উপরে একটা কাটা চিহ্ন আছে, এটাই হচ্ছে স্ট্রাইক থ্রো। তো এটাতে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু লেখাটা একটানে কেটে যাবে। ওকে, এবার আমরা দেখব কিভাবে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দেওয়া যায়। সুপারস্ক্রিপ্ট হচ্ছে কোনো লেখাকে উপরে, আমরা একটা লেখা যখন উপরে দিতে চাই সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো ধরুন আমি দিয়ে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, হ্যালোর উপরে এখানে আমরা সুপারস্ক্রিপ্ট হিসাবে হ্যালো 2 লিখবো। যদি 2 লিখি তাহলে হ্যালোর উপরে সুপারস্ক্রিপ্টের জন্য আপনাদের এখানে সিলেকশন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স এর উপরে যে 2 লেখা আছে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। প্রথমে এক্স এর উপরে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে এখানে আমাদেরকে লিখতে হবে, আমরা যে জায়গাটা লিখবো সেই জায়গাটা প্রথমে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে আমাদেরকে এখানে এক্স এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে জাস্ট লিখবো, তাহলে কিন্তু দেখবেন যে সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে। এখন যদি আমরা সাবস্ক্রিপ্ট দিতে চাই, এটা মুছে দিয়ে আমরা যখন সাবস্ক্রিপ্ট দেব তখন এখান থেকে এক্স এর নিচে যে সাবস্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন সেই সাবস্ক্রিপ্টটা এখানে সিলেকশন করে দেব। সিলেকশন করে দেওয়ার পরে এখানে যা লিখবো সেটা কিন্তু আমাদের সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। তো এটা সাধারণত আমাদের গাণিতিক ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, তো লেখালেখির ক্ষেত্রে খুব কমই এটা ব্যবহার করা হয়। ওকে, এবার আমরা দেখব কিভাবে ফ্রন্ট কালার করা যায়। ফ্রন্ট কালার করার জন্য আমাদেরকে আবারও ফ্রন্টগুলোকে সিলেকশন করে নিতে হবে যে ফ্রন্টগুলো আমরা কালার করব। তো ধরুন আমরা হ্যালো এই লেখাটাকে শুধু কালার করব। এই লেখাটাকে কালার প্রথমে সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছি যে এটা কালার মার্ক আছে, ফ্রন্ট কালার। সেই কালারের তীর চিহ্ন এটাতে যদি আমরা প্রেস করি তাহলে বিভিন্ন ধরনের কালার এখানে দেখতে পাবো। যে কালারটা দিব সেই কালারটা প্রথমে আমরা এখান থেকে সিলেকশন করে নিব। তো ধরুন আমরা যদি রেড কালার দিই তাহলে রেড কালারটা সিলেকশন করে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের এখানে রেড কালার হয়ে যাবে। তো এভাবে করে আমরা যে কোনো ফ্রন্টের কালার করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের ফ্রন্ট হাইলাইট কিভাবে করব। টেক্সট হাইলাইট করার জন্য ধরুন আমি হ্যালোটা এটাকে হাইলাইট করব, ইয়েলো কালার দিয়ে হাইলাইট করব। তো প্রথমে ফন্টটাকে এখান থেকে সিলেকশন করে নিচ্ছি। সিলেকশন করে নেওয়ার পরে এখানে জাস্ট হাইলাইট মার্কের তীর মার্কে ক্লিক করব। এখান থেকে আমি যে কালার দিয়ে হাইলাইট করতে চাবো সেই কালারটা জাস্ট সিলেকশন করে দিব, তাহলে কিন্তু হবে। যদি আমি ইয়েলো মার্ক দিয়ে হাইলাইট করতে চাই, ইয়েলো মার্কে সিলেকশন করে দিলাম, এখান থেকে কিন্তু লেখাটা এখন হাইলাইট হয়ে গেছে। তারপরে আসছি অ্যালাইনমেন্টের ব্যাপারে। অ্যালাইনমেন্টটা হচ্ছে আমাদের 4টা অ্যালাইনমেন্ট আছে এখানে, যে লেফট, রাইট এবং সেন্টার এবং জাস্টিফাই। লেফট হচ্ছে আমাদের লেখা যখন আমরা বাম পাশ থেকে শুরু করতে যাই তখন কিন্তু আমাদের লেফট অ্যালাইনমেন্টটা এখানে ইউজ করতে হয়। আবার যখন আমরা ডান পাশ থেকে কোনো লেখা শুরু করব তখন রাইট
অ্যালাইনমেন্টটা এখান থেকে ইউজ করব। আর কোনো লেখা যখন আমরা ঠিক মাঝখান থেকে ইউজ করব তখন কিন্তু আমরা সেন্টার অ্যালাইনমেন্টটা ইউজ করতে পারি। আর যখন কোনো আমরা প্যারাগ্রাফ লিখব তখন প্যারাগ্রাফের দোনো পাশ সমান করার জন্য আমরা দেখা যায় জাস্টিফাইটা ইউজ করব। তো ধরুন আমরা কিভাবে অ্যালাইনমেন্টগুলো ইউজ করবো সেটা দেখাচ্ছি। অ্যালাইনমেন্টগুলো ইউজ করার জন্য আমরা ধরুন এই লেখাটা আমরা এখন বাম পাশ থেকে লেফট অ্যালাইনে দেওয়া আছে, সেই জন্য কিন্তু এটা বাম পাশ থেকে শুরু হয়েছে। তো আমরা এটার উপরে কার্সর থাকা অবস্থায় এখানে যদি আমরা রাইট অ্যালাইনে ক্লিক করি তাহলে দেখা যাবে যে ডান পাশ থেকে লেখাগুলো যা লিখবো আমরা কিন্তু ডান পাশ থেকে শুরু হবে। তো আবার লেখাগুলোকে যদি আমি ঠিক মাঝখানে আনতে চাই তাহলে এখান থেকে জাস্ট সেন্টারে ক্লিক করে দিলে কিন্তু লেখাগুলো মাঝখানে হবে। তো আমরা যখন কোনো প্যারাগ্রাফ আকারে লিখবো, কিছু প্যারাগ্রাফ আকারে লেখার পরে সেগুলোকে যখন দুনো পাশ সমান করতে যাব তখন প্যারাগ্রাফগুলোকে সম্পূর্ণ সিলেকশন করে আমরা জাস্ট জাস্টিফাই ক্লিক করে দিব, তাহলে কিন্তু দেখা যাবে দুনো পাশ আমাদের প্যারাগ্রাফের সমান হয়ে যাবে। তো বন্ধুরা এরপর আমরা দেখবো যে কিভাবে লাইন স্পেসিং করা যায়। লাইন স্পেসিং এর জন্য আমাদের পাশে দেখতে পাচ্ছি যে একটা অপশন আছে, এটা হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং এর জন্য আমরা একটা লাইন থেকে আরেকটা লাইন কতটুকু ফাঁকা করব সেটার ক্ষেত্রে আমরা লাইন স্পেসিংটা ব্যবহার করব। তো ধরুন আমরা একটা লাইন থেকে আরেকটা লাইন এখান থেকে ফাঁকা করার জন্য লাইন স্পেসিংটা ব্যবহার করি। তো লাইন স্পেসিং এ প্রথমে ক্লিক করলাম, এখান থেকে দেখতে পাচ্ছি যে 1.0, 1.15, 1.5 বিভিন্ন লেখাগুলো আছে। যদি আমরা 1.2.0 দিই তাহলে দেখা যাবে যে একটা লাইন থেকে আরেকটা লাইন 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা আছে। তো এভাবে করে আমরা বিভিন্ন লাইনগুলো স্পেসিং করতে পারি। আবার যদি ফাঁকা কমিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে লেখার উপরে কার্সর রেখে এখান থেকে লাইন স্পেসিং এ ক্লিক করব। লাইন স্পেসিং এ ক্লিক করার পরে এখান থেকে যত দিব 1.0 যদি দেই তাহলে দেখা যাবে যে আবারও লেখাগুলো কাছে চলে আসছে। এভাবে করে আমরা লাইন স্পেসিং এর ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।